সেই দাবিটা যদি বিএনপি করে থাকে, জামাত করে থাকে, তাহলে সেনাপ্রধান করলে দোষটা কোথায়? এই নির্বাচনের জন্য তো বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোই অলমোস্ট দাবি করে আসছেন। কেউ বলছেন ডিসেম্বর, কেউ বলছেন জানুয়ারি ফেব্রুয়ারি। তো সেনাপ্রধান ডিসেম্বরের নির্বাচনের জন্য যদি আহ্বান করে থাকেন, সেটা দোষের কিছু নয়, বরং আমি মনে করি আরেকটি শক্তি সংযুক্ত হলো গণতান্ত্রিক পথকে প্রশস্ত করার জন্য। যারা এই প্রতিদিন কু দেখার স্বপ্ন দেখেন, প্রতিদিন রাতেই দেখি আজকে কু হবে, আজকে গাড়ি ঢুকলো কেন, আজকে কি আলোচনা হচ্ছে। আরে বাপরে বাপ, বাহিনী প্রধানরা কি আলোচনাও করতে পারবে না? বসতেও পারবে না, কথাও বলবে না, চুপচাপ থাকবে? কার হাতে চুপচাপ থাকবে? রাজনৈতিক অঙ্গনের এই মুরব্বী এবং জুয়ানদের তারুণ্য নির্ভর একটি সম্মিলিত দেশ হওয়ার কথা ছিল, কিন্তু সবাই সব জায়গায় ভুল করে বসে আছে। জুয়ানরাও এখন মুরব্বীদেরকে মূল্যায়ন না করতে করতে এমন একটা পরিস্থিতিতে তৈরি হয়েছে যে এখন 20 জন মানুষও তাদের কাছে যায় না। তো এইভাবে কি একটা দেশ চলবে? না। এই দেশ চালাতে হলে ইউনিটির বিকল্প নেই। এই একদল মানুষ আছেন যারা প্রতিদিন বাংলাদেশকে অশান্ত করার জন্য, মানে ক্ষমতা সেনাবাহিনী না নেওয়ার আগ পর্যন্ত আপনাদের মনে হয় কোনো বিরতিই নেই। এটা অত্যন্ত দুঃখজনক, এটা দেশের জন্য অত্যন্ত খারাপ, এটা বাহিনী এবং জনগণের মধ্যে অনাস্থা তৈরির জন্য একটি ষড়যন্ত্র। আমি মনে করি এটা কাটিয়ে উঠতে সেনাবাহিনীও ধৈর্যের পরিচয় দিবে, জেনারেল ওয়াকারুজ্জামান তো অবশ্যই ধৈর্যের পরিচয় দিবে, পাশাপাশি সরকারও বুঝতে সক্ষম হবে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছেন বলে ইতিমধ্যেই খবর প্রচারিত হয়েছে। এই ডিসেম্বরের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে যে কেন তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইবেন বা তার কোনো ভিন্ন উদ্দেশ্য আছে কিনা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন কিংবা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, এটা এখন বাংলাদেশের প্রসিদ্ধ একটি আলোচনা এবং বাংলাদেশের অলমোস্ট সকল রাজনৈতিক দলই এই নির্বাচনটা এই সময় সীমার মধ্যে চায়। আপনি যদি হিসাব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল, তারা শুরু থেকেই বলে এসেছে যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। সর্বশেষ তাদের টার্গেট সময়সীমা হচ্ছে ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন চায়। যদিও তারা এমন কোনো আচরণ করবে না যদি সেটা ডিসেম্বরের জায়গায় আপনার অন্তর্বর্তীকালীন সরকারের আরও 2-4 মাস দেরি করেও নির্বাচন করে, তাতে এই সরকারের যে একদম বিরোধিতা করে তারা মাঠে ময়দানে নেমে পড়বেন তেমনটা মনে হচ্ছে না। তবে তাদের টার্গেট হচ্ছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। পাশাপাশি বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পার্টি এখনকার সময়ে বাংলাদেশ জামাতে ইসলাম ইতিমধ্যেই আপনারা জানেন যে ঘোষণা দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা সময় দিতে চায়, তাদের মতো করে তারা কাজ করুক সেটা চায়, তবে নির্বাচনটা যাতে বর্ষার সিজনে না হয়ে রমজানের পূর্বেই অনুষ্ঠিত হয়। সেই জায়গা থেকেও রমজানের পূর্বে বলতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে হওয়াটাই সুন্দর। তো দাবি যারাই করছে অলমোস্ট সবাই সবার কাছাকাছি দাবি করছে, কেউ ডিসেম্বর, কেউ জানুয়ারি ফেব্রুয়ারি। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল রাজনৈতিক দল একটি কথাই বলছে, আমাদের সংস্কার দরকার, নির্বাচনের পথেও হাঁটা দরকার, তবে সংস্কারটাকে গুরুত্ব দিয়ে পথ চলা উচিত। সেই জায়গা থেকে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যে দাবি তুলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া বাঞ্ছনীয় বা পরামর্শ দিয়েছেন, সেটাতে দোষের তো আমি কিছু দেখি না। বরং আমি মনে করি সেনাবাহিনীর এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয় যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সে বারবার বলেছেন বা শঙ্কা উড়িয়ে দিয়েছেন যে বাংলাদেশে সেনা শাসন আসার মতো কোনো সুযোগ নেই বা করবেন না, বা তাদের সেই ইন্টারেস্টটা নেই, সেটার একটি প্রমাণ তিনি দিয়ে গেলেন। আমাদের বাংলাদেশে অনেকেই চেপে ধরে সেনাবাহিনীকে যে কোনো মূল্যে রাষ্ট্র ক্ষমতা নেওয়ানোর জন্য বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে, ছলে বলে কৌশলে, কেউ দেশপ্রেমিক সেজে, কেউ শত্রু সেজে তাদেরকে উস্কানি দিয়েই চলেছে। কিন্তু 5 তারিখের পর থেকে এখন 9 মাস হয়ে গিয়েছে, সেনাবাহিনী কিন্তু আপনার এই ক্ষমতা নেওয়ার জন্য বসে থাকে নাই। আমি সেদিনও হলফ করে এবং আমার আত্মবিশ্বাস থেকে বলেছিলাম, সেনাবাহিনী যদি ক্ষমতা নিতই তাহলে সবচাইতে গুড টাইম ছিল 5ই আগস্ট। ওই দিন জনগণ হয়তো কেউ কেউ প্রতিবাদ করত, কিন্তু সাধারণ মানুষ তখন ঘরে উঠে যেত যে হাসিনার মুক্তি পেয়েছি, নতুন কিছু এসেছে,
অপেক্ষা করি, দেখি কি হয়। বাস্তবতা হচ্ছে এখনকার পরিস্থিতি বাংলাদেশে এমন নেই যেখানে সেনাবাহিনী ক্ষমতায় নিবে, মোটেই না। বরং 5ই আগস্টের চাইতে এখন দিন দিন পরিস্থিতি ভিন্নভাবে যাচ্ছে, যেখানে সেনাবাহিনীকে দায়িত্ব নেওয়ার মতো পরিস্থিতি পরিবেশ নেই, এবং সেটা তারা করবেন বলে কোনোভাবেই আমি বিশ্বাস করি না। সে কারণে শুরু থেকে আমার অবস্থানটা ছিল এরকম, এই বাহিনীগুলোর পক্ষেই ছিল। শুধুমাত্র ওই সকল দালাল দুষ্ট যারা দেশবিরোধী ষড়যন্ত্র করেছে, আয়নাঘর প্রতিষ্ঠিত করেছে, অন্যায় অবিচার করেছে, তাদের বিচার আমি এখন চাই, ভবিষ্যতেও চাই, গত যত বছর কথা বলেছি তখনও চেয়েছি। কিন্তু একটি বাহিনী, একটি আপনার দেশের সংস্থা, এগুলোকে বাদ দিয়ে একটি রাষ্ট্র চলতে পারে না। এই বাংলাদেশকে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হলে সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। গত 16 বছর যারা যেই কাজটি করতে পারেনি, গত 16 বছর মনে রাখবেন, 16 বছরে বহু সেনাপ্রধান এসেছে, কিন্তু অনেকেই অনেক কিছু করতে পারে নাই। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব আওয়ামী লীগের আত্মীয় হওয়া সত্ত্বেও তিনি কিন্তু সেই কাজটাই আমাদের সামনে করে দেখিয়েছেন। আমি বহুবার ভিডিওতে বলেছি যে একজন জেনারেল ওয়াকারুজ্জামান আপনার মতো আমার মতো কথাবার্তায় চলবে না। একজন জেনারেলকে, একজন সেনাপ্রধানকে দেশের দিকে যেমন নজর রাখতে হবে, রাজনীতির দিকে নজর রাখতে হবে, পরাশক্তির দিকে নজর রাখতে হবে, দেশ বিরোধী বিভিন্ন জাতিসংঘ সহ মানে বিভিন্ন দেশের সাথে, দেশের বাহিরে যারা আছেন তাদের সাথেও সুসম্পর্ক বজায় রেখেই তাদেরকে পথ চলতে হবে। আমি মনে করি সেই সেন্স থেকে আজকের এই জেনারেল ওয়াকারুজ্জামান সে একটি নির্বাচনের রোড ম্যাপ দিচ্ছেন বা চাচ্ছেন, এটা অন্যায় কিছু নয়। আমরা যখন 5ই আগস্ট বাংলাদেশের স্বাধীনতার জন্য বসেছিলাম, তখন কিন্তু একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের মানে তাকে তাড়ানোর জন্য, শেখ হাসিনাকে বাদ দেওয়ার জন্য সেনাপ্রধানদের, সেনাবাহিনীর, নৌবাহিনীর, বিমান বাহিনীর দ্বারস্থ হয়েছি। আমরা বারবার আহ্বান করেছি আপনারা আমাদেরকে সাহায্য করুন। তখনও কিন্তু সাংবিধানিক প্রক্রিয়ায় হিসাব করলে কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করতে পারে না যদি সে ওই সমসাময়িক সরকারের আনুগত্য পোষণকারী হয়। কিন্তু সরকার যখন এমন জুলুম অত্যাচার করেছে, যখন বাহিনীগুলো সেটা অনুধাবন করতে পেরেছে, তখন কিন্তু তারা জনতার পক্ষেই দাঁড়িয়েছে। আজকে একই উপায়ে সেনাবাহিনী বাংলাদেশের একটি পার্ট। বাংলাদেশে আপনি প্রতিদিন বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করবেন আর সেটাকে মেনে নিয়ে চলতে হবে, এটা আমি বিশ্বাস করি না। এদেশের এই যে পুলিশ বাহিনী, আমরা বিভিন্ন টকশোতে দোষারোপ করি, বিভিন্ন সময় গালিগালাজ করেছি, 16 বছর অন্যায় অত্যাচারের জুলুমের শিকার হয়ে তখন বলেছি, কিন্তু এখন বলি না। কেন? আমাদেরকে এই বাহিনীর সবাইকে ক্ষিপ্ত করলে দেশ থাকবে না। আমাদের এই পেট্রোলিং সিস্টেম থাকতে হবে। আমাদের এই বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা বিধানের জন্য পুলিশ সেক্টর কাজ করতে হবে। আমাদের এই বাংলাদেশে সবাই তো অপরাধী না, এবং সবাইও যদি অপরাধী হয়েও থাকে তারও আপনার ফর্মুলা আছে যে আপনি একদিনে এক মুহূর্তেই সবাইকে বাদ দিয়ে রাষ্ট্র চালাতে পারবেন না। আপনার হাতে আপনার পন্থী মানুষগুলো কোথায়? দেশপ্রেমিক পুলিশ কোথায়? দেশপ্রেমিক বাহিনী কোথায়? যদি আপনি তৈরিই করতে না পারেন, শুধু শুধু আপনি বলে পরিবেশ ফিল্ড নষ্ট করে তো কোনো লাভ নেই। আমি আজও চ্যালেঞ্জ দিয়ে বলছি, সেনাবাহিনী, আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি, আমার বিশ্বাস যে সবসময় সঠিক হবে এমনটা না, তারা রাষ্ট্র ক্ষমতা নিবে না। তারা রাষ্ট্র ক্ষমতার নির্বাচনের পদ্ধতির জন্য চেষ্টা চালাবে, যাতে করে এই দেশটা ভিন্ন কোনো নজরদারিতে না পড়ে, কারো কোনো শত্রুর আবার কথায় না চলতে হয়। এবং সেই দাবিটা যদি বিএনপি করে থাকে, জামাত করে থাকে, তাহলে সেনাপ্রধান করলে দোষটা কোথায়? এই নির্বাচনের জন্য তো বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোই অলমোস্ট দাবি করে আসছেন। কেউ বলছেন ডিসেম্বর, কেউ বলছেন জানুয়ারি, ফেব্রুয়ারি। তো সেনাপ্রধান ডিসেম্বরের নির্বাচনের জন্য যদি আহ্বান করে থাকেন, সেটা দোষের কিছু নয়, বরং আমি মনে করি আরেকটি শক্তি সংযুক্ত হলো গণতান্ত্রিক পথকে প্রশস্ত করার জন্য। এখন যারা নিজের স্বার্থের জন্য কারো বিরোধিতা করেন, আমি সেটাকে সৎ বিরোধিতা মনে করি না। অনেকে আছেন একচেটিয়া আমাকে জেনারেল ওয়াকারুজ্জামানের বিপক্ষে বলতেই হবে, তাই বলি, একচেটিয়া আমার অমুকের বিরুদ্ধে বলতেই হবে, তাই বলি। এটা আসলে স্বভাবজাত হলে আমাদের উন্নতি হবে না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমাদের দেশের সেনাপ্রধান শুধু কি ওই একটি আলোচনা করেছেন? তিনি জোর গলায় বলেছেন এই সরকারকে আমরা সহযোগিতা করছি, এই সরকারকে এই কোরবানিতেও নিরবিচ্ছিন্ন জনগণ যাতে ঈদ উদযাপন করতে পারে সেজন্য তারা সাহায্য করছে, সহযোগিতা করছে। এই সরকার যাতে সুষ্ঠু ধারায় চলতে পারে সেজন্য তিনি সহযোগিতা করছেন।
বাংলাদেশে যাতে কোনো ধরনের মব সৃষ্টি করা না হয় এবং সেটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, চরমোনাই কারো মাধ্যমেই কোনোভাবে না হয়, সেই প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সহযোগিতা করবেন। সেটা তো অন্যায় কিছু নয়। আমরা কোনো ন্যায়সঙ্গত দাবির বিপক্ষে যেতে চাই না, কিন্তু অন্যায় কোনো দাবি সেটাকেও আমরা মেনে বীরত্ব দেখাতে চাই না। আমরা বাংলাদেশটাকে শান্ত চাই। আমরা অনেক জায়গায় বঞ্চিত, আমরা অনেক জায়গায় লজ্জিত, অপমানিত, আমরা অনেকেই অনেক জায়গায় স্বার্থের বেড়াজলে সীমাবদ্ধতায় আটকা আছি। আমি সহ, আপনি সহ অনেক দেশপ্রেমিক মানুষই হয়তো আপনার মনোপুত অনেক কিছু পাচ্ছেন না, কিন্তু তাই বলে সব কিছুই আপনার মনোপুত হবে বলে আপনি যদি কারো শত্রুতা পোষণ করেন, মানে আমার মন মতো একটা কিছু করে দিল না সেজন্য আমি তার বিরুদ্ধে গেলাম, সেটা দেশপ্রেমিকের পরিচয় নয়। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি মনে করি আগামী নির্বাচনটা কখন হবে, কিভাবে হবে সেটা এখন ক্লিয়ার। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই তো এর মধ্যে নির্বাচন হতে হবে। এখন আমাদের দাবি একটাই থাকতে পারে, সেটা হচ্ছে নির্বাচনটা কত সুষ্ঠু এবং সুন্দর হবে। এই বাহিনীগুলো যদি কোনো পার্টিকে উইন করার জন্য ভূমিকা পালন না করে, নিরবচ্ছিন্ন নিরাপত্তা দিয়ে যদি একটি সুন্দর সুশৃঙ্খল পদ্ধতিতে নির্বাচন করতে সহযোগিতা করে, তাহলে আমি মনে করি এই সেনাবাহিনী জাতির কাছে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। যারা এই প্রতিদিন কু দেখার স্বপ্ন দেখেন, প্রতিদিন রাতেই দেখি আজকে কু হবে, আজকে গাড়ি ঢুকলো কেন, আজকে কি আলোচনা হচ্ছে, আরে বাপরে বাপ, বাহিনী প্রধানরা কি আলোচনাও করতে পারবে না, বসতেও পারবে না, কথাও বলবে না, চুপচাপ থাকবে? কার হাতে চুপচাপ থাকবে? রাজনৈতিক অঙ্গনের এই মুরব্বী এবং জুয়ানদের তারুণ্য নির্ভর একটি সম্মিলিত দেশ হওয়ার কথা ছিল, কিন্তু সবাই সব জায়গায় ভুল করে বসে আছে। জুয়ানরাও এখন মুরব্বীদেরকে মূল্যায়ন না করতে করতে এমন একটা পরিস্থিতিতে তৈরি হয়েছে যে এখন 20 জন মানুষও তাদের কাছে যায় না। তো এইভাবে কি একটা দেশ চলবে? না। এই দেশ চালাতে হলে ইউনিটির বিকল্প নেই, আমাদেরকে ইউনাইটেড হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, জাতিকে স্বপ্ন দেখাতে হবে এবং সকল বাহিনী এবং সদস্যদেরকে কাছে টেনে তারপরে দেশ এগিয়ে নিয়ে যেতে হবে। আপনার বর্ডার রক্ষা করতে হলে আপনি কি একা একা পারবেন? আমার যদি বিজিবি না থাকে, আমার যদি পুলিশ না থাকে, আপনার নৌবাহিনী না থাকলে আপনি সমুদ্র বন্দর নিয়ন্ত্রণ করতে পারবেন? বিমান বাহিনী থাকলে আকাশপথ নিয়ন্ত্রণ করতে পারবেন? সেনাবাহিনী না থাকলে আপনি আকাশ, নৌ, স্থল সমস্ত জায়গায় আপনার নিয়ন্ত্রণ করতে পারবেন? পারবেন না। এই বাহিনীগুলোকে আমাদের দরকার, কিন্তু এই বাহিনীগুলোকে যখন প্রয়োজন ছিল শেখ হাসিনার বিরুদ্ধে গর্জে ওঠার জন্য সাহায্য সহযোগিতা আমরা তখন কথা বলেছি, ডেকেছি, চেয়েছি এবং পেয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন প্রতিদিন প্রতি মুহূর্ত আমাদের সেইগুলো নিয়ে দেশকে ক্ষতি করার আর কোনো সুযোগ নেই। অতএব আমি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের এই সকল ভালো উদ্যোগের পক্ষে। আমি গত কয়েক মাস আগেও জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের একটি বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ তুলকালাম ঘটেছিল যে ফুল স্টপ, আর কোনো এভাবে চলতে পারে না, চলতে দেয়া যাবে না। ভালোই বলেছিলেন। বাংলাদেশের চুরি, ডাকাতি, হত্যা, সন্ত্রাস সেই সকল কার্যক্রম তো চলতে পারে না। সেটাকে বন্ধ করার জন্য তিনি যে কঠোর হস্তে বক্তব্য দিয়েছিলেন, এই বক্তব্যটির পরে অনেকে বলেছিলেন উনি মনে হয় কয়েকদিনের মধ্যে কি জানি ঘটায় ফেলবে। এই একদল মানুষ আছেন যারা প্রতিদিন বাংলাদেশকে অশান্ত করার জন্য, মানে ক্ষমতা সেনাবাহিনী না নেওয়ার আগ পর্যন্ত আপনাদের মনে হয় কোনো বিরতিই নেই। এটা অত্যন্ত দুঃখজনক, এটা দেশের জন্য অত্যন্ত খারাপ, এটা বাহিনী এবং জনগণের মধ্যে অনাস্থা তৈরির জন্য একটি ষড়যন্ত্র। আমি মনে করি এটা কাটিয়ে উঠতে সেনাবাহিনীও ধৈর্যের পরিচয় দিবে, জেনারেল ওয়াকারুজ্জামান তো অবশ্যই ধৈর্যের পরিচয় দিবে, পাশাপাশি সরকারও বুঝতে সক্ষম হবে। রাজনৈতিক দল যেটা চাইতে পারে সামষ্টিকভাবে বাংলাদেশের কল্যাণে, সেটা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সবাই মিলেও সেটা চাইতে পারে। আপনি যেটাকে এখন অন্যায় বলে মনে করছেন যে সে কেন চাইবে, সেই একই অন্যায়ের দাবিটা 5 তারিখের আগেও কিন্তু আপনি করেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে তাকে দাঁড় করানোর জন্য। অতএব তখন কিন্তু ওই সময়ের হাসিনার আইনে ওইটা নাজায়েজ ছিল। অর্থাৎ দেশপ্রেমিক মানুষদেরকে এখন বাংলাদেশে একটি সমস্যায় জর্জরিত। এখন এত বাছবিচার না করে সম্মিলিতভাবে দেশটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, বাহিনীগুলোকে শত্রু মনে না করে বন্ধু বানিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই পথ আমাদের প্রশস্ত করতে হবে। এবং রাজনৈতিক দলগুলো যেই দাবিগুলোর পক্ষে অবস্থান নিচ্ছে, রাজনৈতিক দলগুলোর দাবিগুলো কি
সম্প্রসারিত করার জন্য আমাদের এগিয়ে যেতে হবে। মনে রাখবেন, সংস্কার যেমন প্রয়োজন, নির্বাচনও তেমন প্রয়োজন। বিভিন্ন ষড়যন্ত্র চলমান রয়েছে, এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে নির্বাচনের বিকল্প নেই, গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। তাতে যত বড় রাষ্ট্র ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, নির্বাচন লাগবেই। নির্বাচিত সরকার এসে জনগণের দাবি দেওয়া পূরণের জন্য তারা কাজ করবে। তবে নির্বাচিত সরকার যেই সংস্কারগুলো করবে না বলে আমরা মনে করি, সেই সংস্কারগুলো এই সরকারকে এখন এই মুহূর্তে জাতির সামনে প্রকাশ্যে আনতে হবে এবং বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হবে। সবাইকে ধন্যবাদ।